আজকে আমরা ওহমের সূত্রে যাব। ওহমের সূত্র বলতে সবাই আমরা ওহমের সূত্র জানি। ওই সূত্র নিয়ে যাবতীয় যা আছে আজকে আমরা সেই কথাগুলো আলোচনা করব। সূত্রটা কি? সূত্রটা ছিল একটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য ভি, সেটা সমানুপাতিক হচ্ছে রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের। মানে একটা রোধ আছে, সেই রোধের দুই প্রান্তের যে বিভবের পার্থক্য, সেই বিভব পার্থক্যটা তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের সমানুপাতিক। এটা হচ্ছে ওহমের সূত্র। সমানুপাতিক উঠাইতে গেলে তোমরা একটা ধ্রুবক নিয়ে আসো, ভি ইকুয়ালস টু আই, আর সমীকরণটা সেখান থেকেই আসে। এই সমীকরণ দিয়ে তোমরা 9-10 প্রচুর অঙ্ক করছো। সেটা হচ্ছে কি, বিভিন্ন প্রান্তের তুল্য রোধ নির্ণয় করার ব্যাপারটা আমরা এই থিমটা ফলো করি, কিন্তু করি। হয়তোবা তোমরা এক একজন এক এক ভাবে শিখছো, তবে নিয়মটা হচ্ছে বেসিক্যালি ওহমের সূত্র প্রয়োগ করেই তুমি তুল্য রোধ নির্ণয় করা। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে রোধের বিভিন্ন প্রান্তের বিভব পার্থক্য বলো, তারপরে কোন রোধের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে, ওই ব্যাপারগুলো সব আমরা এই ওহমের সূত্র দিয়ে বের করে নিয়ে আসতে পারবো। তো এক্সাম্পল হিসেবে আমরা সিম্পল একটা সার্কিট দেখি আগে, তারপর আমরা একটু একটু করে কঠিনের দিকে যাবো আর কি। এখানে আমি কি করলাম, একটা বর্তনী দিলাম তোমাদেরকে। বর্তনীর বিভিন্ন ধরনের জাংশন আছে, জাংশন আশা করি বোঝো। সেটা হচ্ছে তড়িৎ যেখানে এসে বিভক্ত হবে অথবা সে যুক্ত হবে বা মিলিত হয় আর কি, ওগুলোকে আমরা জাংশন বলি। অনেক সময় ইংলিশে সেটাকে নড বলা হয়, নড অথবা জাংশন, সংযোগ স্থল বলতে পারো কেউ সহজ বাংলায়। তাহলে তুমি একটা বর্তনী দেখার পর তুল্য রোধ নির্ণয় করতে বলছে না কি নির্ণয় করতে বলছে, সেগুলোতে যাওয়ার আগে তোমাকে প্রথমে কারেন্ট ফ্লোটা নিশ্চিত করতে হবে, যে তড়িৎ প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, কিভাবে যাচ্ছে, কার মধ্য দিয়ে গিয়ে আবার নেগেটিভে ফিরে আসতেছে। তাহলে প্রথম যে কথাটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এই যে বিভব পার্থক্যটা আমরা দিলাম 10 ভোল্ট, সেটা প্রত্যেকটা রোধে কিন্তু দেওয়া হয় নাই। সেটা দেওয়া হয়েছে দুইটা প্রান্তে, যে দুইটা প্রান্ত, যে কোষের যে দুইটা প্রান্ত যে বিন্দুতে যুক্ত আছে। যেমন কোষের ধনাত্মক প্রান্তটা যে নডে যুক্ত আছে, নড অথবা সংযোগ স্থল, যেটাকে আমি এ বললাম, আর আরেকটা প্রান্ত যুক্ত আছে বি তে, সেটাকে আমি বি বললাম। তাহলে এ আর বি বিন্দুর মাঝখানে যে বিভবটা বা যত রোধ আছে সবার বিভব পার্থক্য, মিলিত বিভব পার্থক্য হচ্ছে 10 ভোল্ট, যেটা একাই কে সাপ্লাই দিচ্ছে, আমাদের কোষটা সাপ্লাই দিচ্ছে। এখন অন্যান্য যে ইয়াগুলো কি বলে তোমার রোধগুলো, তাদের বিভব বের করতে বলতে পারে তোমাকে, তাদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত কত হচ্ছে সেটা বের করতে বলতে পারে, তুল্য রোধ বের করতে বলতে পারে। তো যেটাই বলুক, তোমাকে আগে যেটা কনফার্ম করতে হবে সেটা হচ্ছে তড়িৎটা কিভাবে প্রবাহিত হচ্ছে। তো এই জন্য তোমাকে মেইন কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথম যে কথাটা খেয়াল রাখবে সেটা হচ্ছে, তড়িৎ প্রবাহ সবসময় কোষের ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তর দিকে আসবে। অর্থাৎ যত তড়িৎ প্রবাহ, যে পরিমাণ তড়িৎ পজিটিভ থেকে বের হয়ে যাবে, ঠিক একই পরিমাণ তড়িৎ যেভাবেই হোক, বিভক্ত হোক মিলিত হোক, সবকিছু মিলিয়ে সে আবার পুনরায় ওই একই পরিমাণ তড়িৎ ফিরে আসতে হবে। অর্থাৎ আই যদি বের হয়ে যায় প্লাস থেকে, আবার আই ফিরে আসতে হবে। কম হইলেও হবে না, বেশি হইলেও হবে না। প্রথম কথা, এগুলো মেইন জিনিস। এরপরে আসতেছে
যদি কোনো রোধ শ্রেণীতে যুক্ত থাকে, এই কথাটা একটু লিখে দিই, তোমরা আগে থেকেই জানো, এটা সবসময় আমি বলি, শ্রেণীতে যুক্ত থাকলে তড়িৎ প্রবাহ একই হবে। শ্রেণীতে আই একই, বিভব ভি ভোল্টেজ আর কি সেটা ভিন্ন হবে। আর সমান্তরালের জন্য ঠিক তার উল্টা, সমান্তরালে আই ভিন্ন হবে কিন্তু ভি একই থাকবে। টোটাল এই তিনটা জিনিস সবসময় তোমাকে মাথায় রাখতে হবে, তাহলে তুমি বুঝে যাবা কে শ্রেণীতে, কে সমান্তরালে, কে কিভাবে আছে। তাহলে প্রথম কথা হচ্ছে, যত তড়িৎ প্রবাহ বের হয়ে যাবে তত তড়িৎ প্রবাহ আবার ফিরে আসতে হবে বিপরীত প্রান্তে। তাহলে এবার তড়িৎ প্রবাহটা কার 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 মধ্য দিয়ে যাচ্ছে সেটা আমরা একটু দেখে নিই। তাহলে আই আসতেছে কোষের ধনাত্মক প্রান্ত থেকে এসে সে এই বিন্দুতে আসার পরে তার দুইটা পথ পাওয়া গেল, সেই দুইটা পথে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, I1 এবং I2 নামে। I1 গতিপথের সামনে সে R1 এর মধ্য দিয়ে যাওয়ার পর আরেকটা বিন্দুতে আসলো, বিন্দুর নাম দিলাম বি বিন্দু। ওই বি বিন্দুতে আসার পরে সে আবার তার সামনে দুইটা পথ পেল, তাহলে সে আবার বিভক্ত হয়ে যাচ্ছে I3 এবং I4 নামে। I3 এবং I4 গিয়ে একটা বিন্দুতে একবার দিচ্ছেন। ও সরি সরি, বি কে একবার দিয়ে দিছি, তাহলে এটাকে সি দেই। সি বিন্দু থেকে বিভক্ত হয়ে তারা আবার গিয়ে ডি বিন্দুতে মিলিত হইলো। ডি বিন্দু থেকে মিলিত হওয়ার পর তারা আবার কি নাম নিয়ে ফেললো, যেহেতু I1টা ভাগ হয়ে গেছে, আবার জয়েন্ট হওয়ার পর সেটা কি হয়ে যাবে, I1 হয়ে যাবে। যে I1 কার মধ্য দিয়ে যাবে, R4 এর মধ্য দিয়ে গিয়ে বি তে আসবে। ওই একই সময়ে I2 তড়িৎ প্রবাহটা R5 এর মধ্য দিয়ে এসে বি বিন্দুতে আসবে। তাহলে I1 আসলো, I2 ও আসলো, দুইজন মিলিত হয়ে আবার আই হয়ে যাবে, সেটা আবার আমাদের নেগেটিভে ফিরে আসবে। এই জিনিসগুলা প্রশ্নে তোমাকে দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি দেওয়া থাকে তাহলে প্রশ্নে যেভাবে দেওয়া আছে তুমি সেভাবে আগাবা, আর যদি না দেওয়া থাকে তখন তুমি নিজে নিজে করে ধরে নিবা, সেটা হচ্ছে তোমার বুঝার সুবিধার জন্য। তো এবার আসো প্রথম যে বুঝলাম জিনিসটা। না, হ্যাঁ, ওই যে ধরার ব্যাপারটা এটা একটু ওই যে আই এর ব্যাপারগুলো আর কি, বলবেন? আই অনেক সময় আই এর নামগুলো অনেক সময় প্রশ্নেই দেওয়া থাকে সরাসরি, যে I1 I2 এদিক দিয়ে যাচ্ছে ওদিক দিয়ে যাচ্ছে, ওগুলো তো প্রশ্নে অনেক সময় দেওয়া থাকে, অনেক প্রশ্নে, অনেক প্রশ্নে দেওয়া থাকে না, শুধু বর্তনীটা দিয়ে দেয় আর মানগুলো দিয়ে দেয় আর কি। তো সেই আমরা কি ক্ষেত্রে সার্কিটটাকে আইগুলোকে নিজের মতো করে ধরে ধরে দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ, নিজের মতো করে ধরবো আর কি। নিজের মতো ধরতে গেলেই তো প্রবলেম হয়, তখন এই ব্যাপারটা একটু খেয়াল রাখবা আর কি। তাহলে আসো, প্রথমে যে জিনিসটা আমাদের বর্তনী থেকে জানতো একদম সবার প্রথমে, সেটা হচ্ছে বর্তনীর মোট বা তুল্য রোধ কত। বর্তনীতে যতগুলো রোধ আছে সবগুলো মিলিত তুল্য রোধটা কত হয়। এখন অনেকে একটা মিসকনসেপ্ট আছে, সেটা হচ্ছে অনেক সময় অভ্যন্তরীণ রোধ যখন দেওয়া থাকে তখন তুল্য রোধ ধরার সময় সে অভ্যন্তরীণ রোধটাকে ধরে না, সে ওই বহিরোধ যেগুলো আছে বড় বড় রোধ R1 R2 ওগুলোকেই ধরে। তোমাকে যখন প্রশ্ন করবে যে তুল্য রোধ কত, তখন তুমি মনে রাখবা যে বর্তনীতে যত রোধ আছে সবগুলো মিলে তোমাকে বের করতে বলা হয়েছে। তার মানে যদি অভ্যন্তরীণ রোধ থেকে থাকে সেটার হিসেবে তোমাকে ধরতে হবে, এই কথাটা যেন মনে থাকে। আচ্ছা, তাহলে এখানে তো আমরা অভ্যন্তরীণ রোধ দেই নাই, তাহলে আমরা ওই বাহিরের রোধগুলোর হিসেবই করবো। এখন রোধের হিসাব তো এমনিতে এক একজন যে যে নিয়মে করছো কোনো সমস্যা নাই, আমার কথা হচ্ছে মিললেই হয়েছে। তা আমার যে রুলসটা সেটা হচ্ছে, এই যে তড়িৎ প্রবাহগুলো বিভক্ত হয়েছে, ও কোনো সমস্যা নাই, আমরা ধরবো তড়িৎ প্রবাহগুলো বিভক্ত হওয়ার পর কোথায় কোথায় তারা জয়েন্ট হচ্ছে। তাহলে তুমি একটু খেয়াল করো, এখানে চারটা জাংশন আছে ABCD, চারটার ভিতরে দুইটা জাংশনে তড়িৎ প্রবাহগুলো বিভক্ত হয়েছে এবং দুইটা জাংশনে তাদের জয়েন্ট বা তারা যুক্ত হয়েছে। যেমন এ বিন্দু এবং সি বিন্দুতে তড়িৎ প্রবাহর বিভক্ত করছে, মানে তারা ভাগ হয়েছে। আর ডি বিন্দু এবং বি বিন্দুতে তারা কি হয়েছে, জয়েন্ট হয়েছে। তো এখন যদি তুমি একটু খেয়াল করো, এখন দুইটাই তো জয়েন্ট, তাহলে আমি কোনটাকে আগে ধরবো। আমার আমার রুলস হচ্ছে, যারা আগে ভেঙে আগে যুক্ত হয়েছে, যেমন সি বিন্দুতে I1 ভেঙে I3 এবং I4 নাম নিয়ে আবার ডি বিন্দুতে তারা কি হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে। তো যারা আগে আগে যুক্ত হবে তাদের হিসাবটা তুমি একটু আগে ধরবা। তাহলে ডি বিন্দুতে কে কে যুক্ত হয়েছে,
I3 এবং I4 তড়িৎ প্রবাহ যুক্ত হয়েছে ডি বিন্দুতে। এগুলো কিন্তু তোমার তুল্য রোধ নিখুঁতভাবে নির্ণয়ের জন্য লাগে আর কি। আর যারা এমনিতেই পারো তাদের জন্য হয়তো এত ডিটেলসে বলার মানে চিন্তা করার দরকার নাই। তাহলে ডি বিন্দুতে I3 এবং I4 যখন যুক্ত হচ্ছে তখন I3 আসছে R2 এর মধ্য দিয়ে এবং I4 আসছে R3 রোধের মধ্য দিয়ে। তাহলে দুইটা রোধের মধ্য দিয়ে তড়িতের প্রবাহ কি হয় নাই, একই হয় নাই, বরং ভিন্ন হয়েছে। আর যখনই I ভিন্ন হবে তখনই তারা কিসে যুক্ত আছে বলে ধরে নিতে পারি? সমান্তরালে। সমান্তরালে। তার মানে R2 এবং R3 রোধ তারা দুইজন আছে সমান্তরালে। এখন তুমি তো তুল্য রোধ নির্ণয় জানো মনে করো এমনিতেই। এখন তুমি কোন রোধটার হিসাব আগে ধরবা এটা নিয়ে আবার অনেকে একটু কনফিউশন থাকে, তখন তাদের জন্য এই নিয়মটা আর কি, যে যেখানে আগে মিলিত হবে তাদের রোধগুলো তোমাকে একটু আগে ধরতে হবে। তাহলে আগে তোমাকে R2 এবং R3 এর সমান্তরালের হিসেবটা করে নিতে হবে। R2 ও R3 এর জন্য যেটা সমান্তরাল সেটা তোমাকে আগে একটু করে নিতে হবে। তো একটু একবারে একজন হিসাব করে আমাকে একটু মানটা বলিও। 1/R2 মানে হচ্ছে 5, 1/R3 মানে হচ্ছে 1/5। ও তাহলে সরাসরি বলা যাবে RP সমান হয়ে যাবে 2.5। আচ্ছা, তাহলে এখন এটা আমরা কি করলাম, আমরা সি এবং ডি বিন্দুর মাঝখানে দুইটা রোধ ছিল এতক্ষণ ধরে, ওই দুইটা রোধের সমপরিমাণ একটা তুল্য রোধ আমরা পাইলাম, সেটা হচ্ছে 2.5। তার মানে এখন দুইটা রোধ বিবেচনা না করে আমি কিন্তু মুছে দিচ্ছি আর কি, যেটা আমার দরকার থাকবে না আমি সেটা মুছে দিব। সি এবং ডি এর মাঝখানে এতক্ষণ ধরে রোধ ছিল কয়টা? দুইটা। এখন যেহেতু আমরা তুল্য রোধ নির্ণয় করছি দুইজনের, তার মানে দুইজনের মিলে কয়টা থাকবে এখন? একটা রোধ। তুল্য রোধ মানেই তো এটা, যে কয়জনের তুল্য তার মানে ওই কয়জনের পরিবর্তে একটা রোধ ব্যবহার করা যায়। সমান 2.5 আসবে না ভাইয়া? 2.5। তার মানে ওই 2.5টা বাকি R1 এবং R4 এর সাথে কিভাবে আছে দেখতে, মানে একই রেখায় আছে আর কি, যেটাকে এমনিতে যারা শ্রেণীতে আছে। শ্রেণীতে বলে ফেলো আর কি। তাহলে একটা ব্যাপার তুমি একটু চিন্তা করে দেখো তো, যে R1 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে I1, তারপর RP এর মধ্য দিয়ে এখন কত যাবে? তাইলে I1 যাবে না? R4 এর মধ্য দিয়েও কে যাচ্ছে? I1 যাচ্ছে। এখন এই I1টা বি বিন্দুতে আসলো, I2 ও বি বিন্দুতে আসলো, তাহলে এবার তারা বি বিন্দুতে মিলিত হচ্ছে দুইজন। কোন দুইজন? I1 এবং I2। তাহলে এখন এই যে I1 আসতেছে, সে আসার পথে R1 এর মধ্য দিয়ে, RP এর মধ্য দিয়ে এবং R4 এর মধ্য দিয়ে আসতেছে। তাহলে তড়িৎ প্রবাহ একই আছে তিনটা রোধে, তার মানে I একই থাকলে রোধগুলো শ্রেণীতে থাকবে। তাহলে তুমি সরাসরি শ্রেণীর কাজটা করে ফেলতে পারবা। R1, RP ও R4 এর জন্য সরাসরি RS ধরলে তিনোটাকে যোগ করে দাও। 10 যোগ 2.5 যোগ 7, তাহলে কত আসে ইকুয়াল করলে? 19.5। 19.5। আর একটা জিনিসই বাকি আছে, তাহলে এখন কি করলাম আমরা? তিনজনের মিলে একটা তুল্য রোধ বের করলাম। তার মানে এখন আর আমার তিনজনকে দরকার নাই, আমার দরকার এখন কাকে? তিনজন মিলে আমি একজন বের করছি, তাহলে তিনজনের দরকার নেই, এখন একজন আসবে। সেটা হচ্ছে কত? RS কত? 19.5 ওহম। তাহলে এবার তুমি খুব সহজে বুঝে যাচ্ছ, RS এর মধ্য দিয়ে যাচ্ছে I1 আর R5 এর মধ্য দিয়ে যাচ্ছে 10। যেহেতু ভিন্ন তাহলে দুজন কিভাবে আছে? সমান্তরালে আছে। তাহলে RS ও R5 এর জন্য সমান্তরাল, নতুন সমান্তরাল আর কি, এটা RP প্রাইম ধরি আমরা। RP প্রাইম 1/RS 1/R5। মান বসাই দাও, মান বসাই দিয়ে দেখো RP প্রাইমের মান কত আসে। 1/19.5 আর 1/10 কত আসে? কত আসছে? 6.6। 6.61 ওহম।
তার মানে প্রথম যে কাজটা আমাদের দরকার ছিল আমরা সেটা সম্পন্ন করছি, এবং যে এর তুল্য রোধ নির্ণয় করতে পারে সেই সার্কিটটা সম্পর্কে কিন্তু বেসিক একটা ধারণা পেয়ে গেছে আর কি, মানে মূল যে কথাটা আর কি, সে মূল সার্কিট সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছে। ধারণা বলতে কে কার সাথে কিভাবে আছে, ওই ধারণাটা থেকেই কিন্তু তুমি আসলে তুল্য রোধটা নির্ণয় করছো। তো এই কারণে যেটা পরবর্তী স্টেপের জন্য তোমাকে হেল্প করবে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত। তাহলে বোঝার জন্য তোমাকে 3টা রুলস ফলো করতে হবে, ওই 3টা রুলস দিয়েই মোটামুটি তুমি বেশিরভাগ বর্তনী ক্লিয়ার আপ করতে পারবা বা তুল্য রোধ নির্ণয় করতে পারবা। কিছু কিছু বর্তনী আছে একটু জটিল, ওগুলোর জন্য হয়তোবা তুমি সরাসরি এই নিয়মে গেলে মাঝে মাঝে একটু কঠিন হয়ে যায়, বাট এটা হচ্ছে এখানকার বেসিক বেসিক রুলস বলতে পারো আর কি। তো এবার আসো, মনে করো বিভিন্ন ব্রাঞ্চের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে এটা তোমাকে বের করতে বললাম। এই জন্য আমি বর্তনীটা আরেকবার এঁকে নিই। মানগুলো দেখা তো ঠিক আছে কিনা আগের বারের মতো। R1 এর মান কি 5 ছিল না 10 ছিল? 10 ছিল। আর R2 এর মান কত ছিল? R2 5। R4 মনে হয় 7 ছিল না? 7। হ্যাঁ, আর 5 10। R5 10। এখানে তড়িৎচলের শক্তি হচ্ছে 10। আচ্ছা, তাহলে এবার আরেকটা প্রশ্নটা হচ্ছে কি, যে এই বর্তনীর প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে ওইটার জন্য তোমাকে তড়িৎ প্রবাহ কোন দিক দিয়ে যাচ্ছে সেগুলো তোমাকে একটু খেয়াল রাখতে হবে, এবং ওই মানগুলো আসলে তোমাকে বের করতে বলা হচ্ছে আর কি। তাহলে সি, এটা ছিল এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। এটাকে I3 ধরছিলাম, এটাকে I4 ধরছি। তার মানে কি তোমাকে টোটাল তড়িৎ প্রবাহ বের করতে হচ্ছে টোটাল কয়টা? দুইটা দুইটা চারটা, একটা পাঁচটা, পাঁচটা তড়িৎ প্রবাহ তোমাকে বের করতে হবে। যখনই বলে তোমাকে যে তুমি প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্য দিয়ে বা প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কত পরিমাণ তড়িৎ যাচ্ছে সেটা তুমি বের করো। তো ওইটা বের করা মানেই তুমি সবার বিভব পার্থক্য কিন্তু নির্ণয় করতে পারবা। যারা যারা তড়িৎ প্রবাহ নির্ণয় করতে পারে তারা কিন্তু বিভব পার্থক্য নির্ণয় করে ফেলতে পারে। তাহলে প্রথম যে কনসেপ্ট আমি তোমাকে দিছিলাম যে তড়িৎচালক শক্তি 10 ভোল্ট কোথায় কোথায় দিচ্ছে, সে সে এ বিন্দু এবং বি বিন্দুর মাঝখানে পুরা 10 ভোল্ট দেওয়া হচ্ছে থেকে কোষ থেকে। তাহলে তুমি একটু চিন্তা করে দেখো তো, এ আর বি বিন্দুর মাঝখানে কোনো রোধ যুক্ত আছে কিনা। আর হচ্ছে হ্যাঁ, অনেকগুলা রোধে যুক্ত আছে। তার ভিতরে R5 যে রোধটা সেটা এ এবং বি বিন্দুর সাথে সরাসরি যুক্ত আছে। অন্যগুলোর কথা চিন্তা করো, যেমন R1 সে এ আর সি এর মাঝখানে আছে, তার মানে এ আর বিভব পুরোটা তার উপরে কাজ করতেছে না। কিন্তু R5 এর কথা চিন্তা করে দেখো, R5 রোধের এক প্রান্ত এ বিন্দুতে এবং আরেক প্রান্ত বি বিন্দুতে আছে, আর আমরা বলতেছি যে এ আর বি বিন্দুর বিভব পার্থক্য কত? 10 ভোল্ট, কারণ এ আর বি বিন্দুতে সরাসরি কোষটা যুক্ত আছে। তাহলে আমরা এখান থেকে প্রথমে যে কথাটা বলে ফেলতে পারবো, প্রশ্নটা আমি একটু লিখে আগে। প্রশ্ন হচ্ছে প্রত্যেক রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ। তো আমরা প্রথমে যেটা করতে পারি যে আমরা বলতে পারি যে R5 এর বিভব পার্থক্য হচ্ছে সরাসরি 10 ভোল্ট। R5 এর কেন 10 ভোল্ট বলছি, বুঝতে পারছো কথা? এখন অনেকে আবার চিন্তা করতে পারে যে ভাইয়া, যদি R5 এর বিভবই 10 হয়ে যায় তাহলে বাকিরা কি কোনো বিভব পাবে না? আমরা পড়ছি কি যে সমান্তরালে বিভব কি থাকে? একই থাকে।
তাহলে উপরের যে ব্রাঞ্চটা অর্থাৎ এ থেকে বি তে যাওয়ার তো দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে I1 যে রাস্তা দিয়ে যায় আর একটা হচ্ছে I2 যে রাস্তা দিয়ে যায়। তাহলে এখন I1 I2 বিভক্ত হওয়ায় I1 এর পুরো ব্রাঞ্চটার সাথে I2 এর ব্রাঞ্চটা কি হয়, সমান্তরালে যুক্ত থাকে আমরা বলি আর কি। তাহলে সমান্তরালতে বিভব একই থাকে, তাহলে R5 এর বিভব কত 10 ভোল্ট। আর ওই I1 যে রোধগুলোর মধ্য দিয়ে গেছে, লাস্টে আমরা RS যেটা বের করছিলাম আর কি 19.5, ওই সবগুলো রোধের মোট বিভব কত 10 ভোল্ট। তাহলে R5 এর যদি বিভব 10 ভোল্ট হয় তাহলে I2 আমরা সরাসরি নির্ণয় করতে পারবো V = IR সূত্রে। তাহলে বিভব হচ্ছে 10 ভোল্ট, সেটা আমরা বর্তনী থেকে দেখতে পাচ্ছি। I এর মান হচ্ছে I2 আর R এর মান হচ্ছে R5। সেখান থেকে তুমি চাইলে I2 এর মানটা বের করে নিয়ে আসতে পারো। তারপরে আমাদের একটা কাজ সম্পন্ন হয়ে গেল প্রথমেই। এটা কি বুঝতে পারছো নাকি সমস্যা হচ্ছে? এখান পর্যন্ত কোনো সমস্যা আছে? না ভাইয়া। তাহলে এখান থেকে তুমি I2 টা নির্ণয় করে ফেলতে পারলা, মান বসাইলেই হয়ে যাবে। জাস্ট মানটা একটু বলিও আমাকে, কত আসে 10 ডিভাইডেড বাই, আচ্ছা বুঝাইতে হচ্ছে 1 এম্পিয়ার। I2 এর মান 1 এম্পিয়ার চলে আসছে সরাসরি। আচ্ছা গেল। এবার বাকিগুলো বের করতে আমাদের একটু খাটাখাটনি করা লাগবে, তো সেইখানে একটু প্রবলেম হবে আমাদের। যেমন মনে করো তুমি I1 নির্ণয় করতে চাচ্ছ, তাহলে I1 নির্ণয় করতে হলে তোমাকে কি কি জানতে হবে প্রথমে একটু দেখো। I1 এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে, তাহলে এ থেকে বি এর মাঝখানে যতগুলো রোধ আছে সবার মধ্য দিয়ে কিন্তু I1 গেছে। তাহলে সবগুলো রোধের সমপরিমাণ একটা তুল্য রোধ আমরা আগের প্রশ্নে বের করছিলাম, যেটা আসছিল কত RS সমান আসছিল 19.5। 19.5 ওহম যে রোধ, মানে সবাই মিলে আর কি, তাদের মধ্য দিয়ে কত তড়িৎ গেছিল, I1 তড়িৎ প্রবাহ গেছিল। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে ওই I1 নির্ণয় করতে হলে তোমার বিভব লাগবে এবং কি লাগবে, রোধ লাগবে। তাহলে I1 কার কার মধ্যে ছিল, এ ও বি বিন্দুর মাঝখানে। আর এ ও বি বিন্দুর বিভব কত, 10। তাহলে আমরা সরাসরি বলতে এ ও বি বিন্দুর বিভব পার্থক্য V হচ্ছে 10 ভোল্ট। এবার যেটা যার মধ্য দিয়ে I1 গেছে তাদের তুল্য রোধ কত, 19.5। তাহলে আমি এভাবে সরাসরি লিখলাম যে V I1 R1 তো লিখলাম না, এখন সবাই মিলে কি হয়েছিল, RS হয়েছিল, মানে সবগুলো মিলে। তাহলে এখান থেকেও তুমি I1 টা বের করে নিয়ে আসতে পারো। V ডিভাইডেড বাই RS এর মান ছিল 19.5। 10 ডিভাইডেড বাই 19.5 কত আসে, 0.5 সামথিং আসবে, 0.512 512 অ্যাম্পিয়ার। তাহলে আমি তুমি I1 ও পেয়ে গেলাম, I2 ও পেয়ে গেলাম। আচ্ছা তাহলে কাজ মোটামুটি আমাদের হয়ে আসছে। এরপরে আসো, আমরা সরাসরি কিন্তু এখন I এর মানও চাইলে তুমি বলতে পারো যে ভাই I এর মান কত। I এর মান হচ্ছে I1 এবং I2 এর কি ফল, যোগফল। এটা তো দেখেই তুমি আশা করি বুঝতেছো যে I কি হয়েছিল, দুই ভাগে ভাগ হয়েছে। আচ্ছা যাই হোক, ওইদিকে আমরা না গেলাম। এবার আসো, তাইলে তুমি যে I1 টা বের করলা বা আমরা যে I1 টা বের করলাম, এটা কিন্তু ইনডিরেক্টলি তুমি দুইটা রোধের মধ্য দিয়ে রোধ বের করে ফেলছো। যেমন I1 R1 এর মধ্য দিয়ে গেছে, কিন্তু গেছে না? জি ভাইয়া। গেছে। তার মানে R1 এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ I1 যার মান হচ্ছে 0.512 পেয়ে গেলাম। আবার ওই পাশে R4 যে আছে, R4 এর মধ্য দিয়েও কিন্তু কে গেছে, I1 গেছে। তাহলে R4 এবং R1 দোনোজনের মধ্য দিয়ে কে গেল, I1 গেল, সেটাও আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের আর দুইটা রোধের জন্য দরকার, একটা হচ্ছে R2 আর একটা হচ্ছে R3। তাদের মধ্যে যে তড়িৎ গুলা গেছে অর্থাৎ I3 এবং I4, সেই দুইটা মান আমাদেরকে বের করতে হবে। আচ্ছা ওই জুমের টাইম আর 1 মিনিট আছে, সবাই আবার রিজয়েন করিও একই লিঙ্কে। তাহলে এখন যখন তুমি সি বিন্দু আর ডি বিন্দুর মাঝখানে যে রোধগুলো আছে অর্থাৎ R2 এবং R3 এর মধ্য দিয়ে কি নির্ণয় করতে চাচ্ছ, তড়িৎ প্রবাহ নির্ণয় করতে যাচ্ছ, তোমাকে প্রথম যে কাজটা লাগবে, যে এই যে দেখো আমরা যে তড়িৎ প্রবাহ নির্ণয় করছি, আমাদের বিভব লাগছে এবং রোধ লাগছে। রোধের মান তো আমাকে প্রশ্নে দেওয়া আছে, আমার বিভব লাগবে, অর্থাৎ সি বিন্দু এবং ডি বিন্দুর মাঝখানে বিভবটা কত সেটা আমার দরকার হবে। আসো এবার বিভবটা নির্ণয়।
বিভব ছাড়া তুমি তড়িৎ প্রবাহ কখনো নির্ণয় করতে পারবে না। এখন অনেকে বলবে ভাইয়া সিবি আর ডি বিন্দুর কি 10 ভোল্ট হবে? সি আর ডি তে কি 10 ভোল্ট কাজ করবে? তাইলে আসো সি বিন্দু ও ডি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য আমাদের লাগবে। সি ও ডি বিন্দুর বিভব পার্থক্য। তাহলে ভি, ওটাকে ভি ধরলাম আমরা, না ভি না, মনে করো ভি প্রাইম ধরি, যে আগেরটাকে ভি ধরছিলাম। তাহলে ভি, ভি এর সূত্র কি? ভি এর সূত্র, নরমাল সূত্র হচ্ছে ভি ইকুয়ালস টু আই আর। তুমি যেটা জানো তুমি আগে সেটা লিখবা, এরপরে স্টেপ বাই স্টেপ আমরা যাব যে কিভাবে কিভাবে আমরা বিভবটা আসলে নির্ণয় করতেছি। তাহলে সি আর ডি এর মাঝখানে তুমি একটু খেয়াল করো যে সি বিন্দু এবং ডি বিন্দু এর মাঝখানে আই কত, কে বলতে পারো দেখি তো? I1 হ্যাঁ, আমরা ভেঙে ভেঙে বলতে পারো চাইলে যে ভাইয়া I3 এবং I4। আর I3 এবং I4 কাকে ভেঙে হয়েছে? I1 কে ভেঙে হয়েছে। তাহলে আমরা দুইটার যোগফল। এটার যোগফল I1 বলে দিলাম আর কি একবারে। আর রোধ কত? সি এবং ডি এর মাঝখানে রোধ কত? কয়টা রোধ আছে? দুইটা রোধ আছে। দুইটা রোধ আছে, দুইটার তুল্য রোধ যেটাকে আমরা বলি, যেটাকে আমরা বের করছিলাম কি আরপি, 2.5। 2.5 বা আরপি বলছিলাম। তাহলে এখানে সুন্দরভাবে তুমি সি এবং ডি এর বিভব পার্থক্য জেনে আছো। তাহলে I1 এর মান আমরা বের করছি 0.512, আর এটা ছিল 2.5। তাহলে বিভবটা কত আসে? 1.28 1.28। তাহলে বিভব যেহেতু তুমি জেনে গেছো, এবার তোমার তড়িৎ প্রবাহ নির্ণয় করা খুব ইজি ব্যাপার। ভাই এখানে 10 হবে না কেন? বিভব পার্থক্য আবার বলো, এখানে বিভব পার্থক্য 10 হবে না কেন? বিভব পার্থক্য কোন কোন বিন্দুর টেন? A আর B। এ আর বি। এ আর বি এর। তাহলে তুমি, তোমাকে এবার আমি আলাদা চিত্রের মাধ্যমে বুঝাই, দেখো এই বিন্দু, এই দুইটা বিন্দু হচ্ছে এই বিন্দু, আমি এটাকে আলাদা করে কেটে নিয়ে আসলাম মনে করো আর কি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এটা ছিল R1, এটা ছিল কি আর পি, এটা ছিল কি R4। এই তিনজন কিসে যুক্ত? আমরা রোধ নির্ণয়ের সময় কি বলছি, এরা কিভাবে যুক্ত আছে? শ্রেণীতে। শ্রেণীতে। শ্রেণীতে থাকলে কি বিভব একই থাকে নাকি ভিন্ন থাকে? ভিন্ন। ভিন্ন। ভিন্ন থাকে। ভিন্ন থাকে। তাহলে দেখো R1 এর একটা বিভব আছে, তার দুই প্রান্তের মাঝখানে তুমি একটা বিভব পাবা V1 মনে করো সেটাকে। আরপি এর মাঝখানে একটা বিভব আছে, সেটাকে তুমি V2 মনে করো। R4 এর একটা বিভব আছে, সেটাকে তুমি V3 মনে করো। তোমার সবগুলো বিভব মিলার পরে তুমি যে বিভবটা পাবা সেটা হবে কার কার মাঝখানে বিভব? এ আর বি। এ আর বি এর। A আর B। তাহলে এ আর বি এর যে বিভব 10 ভোল্ট, সেটা তো আমরা প্রথমেই বলছি। কেন? কারণ এ আর বি বিন্দুর সাথে সরাসরি কোষের দুই প্রান্ত যুক্ত আছে, তার মানে কোষ তার সম্পূর্ণ বিভবটা ওই দুই বিন্দুতে কি করছে? প্রয়োগ করতেছে। কথা কি ঠিক? জি ভাইয়া। হ্যাঁ তাহলে এই যে ঠিক আছে। তিনটা উপরের তিনটা রোধ যেহেতু শ্রেণীতে যুক্ত, তাহলে শ্রেণীতে যুক্ত থাকার কারণে তাদের বিভব গুলো কেমন হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। কিন্তু সবার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটা কি আছে? I1 আছে, মানে সেম আছে আর কি। তো এই জন্য যেটাকে আমরা আরপি বলতেছি, যার দুই প্রান্তের নাম হচ্ছে সি এবং ডি, ওই দুই বিন্দুর বিভবকে আমরা সরাসরি 10 ভোল্ট বলতে পারবো না। কত ভোল্ট আছে সেটা আগে আমাকে কি করতে হবে? বের করে নিতে হবে, যেটা আমরা এখন বের করলাম 1.28। ক্লিয়ার? জি ভাই বুঝছি। জি ভাইয়া। আসো এবার তাহলে তুমি I3 I4 এবার খুব সহজে নির্ণয় করতে পারবা। যে I3 যখন নির্ণয় করবা, সরি, তুমি যখন I3 নির্ণয় করবে এবার কি করতে হবে আমাদেরকে? ভাই I স্ক্রিনটা একটু ছোট করুন না।
আপনার। এবার I3 নির্ণয় করতে হলে I3 সূত্র কি, আই এর সূত্র কি, ভি বাই আর, ভি ডিভাইডেড বাই আর। এখন I3 কোন কোন বিন্দুর মধ্যে যাচ্ছে, সি এবং ডি বিন্দু, তাহলে বি এর জায়গা হবে বি প্রাইম, আর আর কত হবে, কার মধ্য দিয়ে যাচ্ছে সে, I3 যাচ্ছে R2 রোধের মধ্য দিয়ে আর কি। তাহলে তুমি ভি প্রাইমের মান বসাই দাও 1.28, আর R2 এর মান বসাই দাও 5, তুমি I3 পেয়ে যাবা। সেম ভাবে তুমি I4 ও পেয়ে যাবা, ভি প্রাইম ডিভাইডেড বাই R3, 1.28 ডিভাইডেড বাই 5। তার মানে I3 এবং I4 এর মান কি আসবে, প্রায় সেম আসবে আর কি। তাহলে তুমি প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কিভাবে নির্ণয় করতে হয় এটার মাধ্যমে সেই জিনিসটা তুমি দেখে গেলে আর কি, বুঝছো। একই সাথে কিন্তু তুমি বিভবটাও বের করে ফেলতে পারো। এখন তোমাকে যদি কেউ বলে যে তুমি R2 রোধের বিভব পার্থক্য কত বলো, বলতে পারবা? R2 রোধের বিভব পার্থক্য কত? 1.28 1.28 1.28। সেটা R2 এরও বিভব 1.28, আবার R3 এরও R3 1.28। এবার আমি 1.28 নিজে থেকে তোমাদেরকে জিজ্ঞেস করলাম, তাহলে বলো তো R4 এর বিভব কত, R4? R4 এর বিভব কত? বিভব নির্ণয় সূত্র কি? V equals to IR। IR 3.584 হ্যাঁ, তাহলে তোমাকে কি কি জানতে হবে, যে তুমি যার বিভব নির্ণয় করতেছো তার ভিতরে তড়িৎ প্রবাহ এবং তার রোধ জানতে হবে। তাহলে R4 এর তড়িৎ প্রবাহ হচ্ছে কত, I1, আর রোধের মান হচ্ছে R4। I1 এর মান কত ছিল, 0.512, আর রোধের মান হচ্ছে 7, যেটা আসবে সেটা হচ্ছে তার বিভব। ঠিক আছে, জি ভাইয়া। আশা করি পারা যাবে। এই এই ব্যাপারটাকে আমরা বলি ওহমের সূত্র প্রয়োগ করে তুমি যাবতীয় কার্যকলাপ সম্পন্ন করছো আর কি। তুল্য রোধ নির্ণয় করাটা এখান থেকেই করতেছো, আবার প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয়টাও তুমি এখান থেকে করতেছো। এখন ওহমের সূত্রের সাহায্যে কিন্তু সব বর্তনীর কিন্তু তুল্য রোধ নির্ণয় করা যায় না, তার কিছু লিমিটেশনস আছে। ঠিক আছে, তো বেসিক বলতে তোমরা 9 10ও করছো, ইন্টারও মোটামুটি বেসিক যেগুলো সেগুলো আমরা এই সূত্রের মাধ্যমেই করে থাকি। আর বাদ বাকি যেগুলো একটু কঠিন টাইপের সেগুলো আমরা কির্চফের সাহায্যে করি। আরো একটা মেথড আছে যেটাকে আমরা স্টার ডেল্টা মেথড বলি, ওটা তোমাদের এখনো পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয় নাই, সেই কারণে ওইটার কথা আমরা না বলবো। ওইটা দিয়ে তুমি পৃথিবীর যে কোনো তড়িৎ প্রবাহ বলি, মানে সার্কিটের তুল্য রোধ নির্ণয় করা যায়। কির্চফ দিয়েও করা যায়, তবে কির্চফে একটু অনেক কঠিন হয় আর কি। এছাড়া অন্য তেমন কিছু না। কি বলছি বুঝে গেছে? জি ভাইয়া। এই যাবতীয় মানে ওহমের সূত্র দিয়ে তোমার বর্তনীর তুল্য রোধ নির্ণয় করতে তোমার যদি কোনো প্রবলেম তৈরি হয়, এরকম কোনো অনেক বর্তনীতে তোমাদের বইতে আছে, যারা টেস্ট পেপার কিছু টেস্ট পেপারও আছে। তো নেক্সট দিন আমাকে এই সমস্যাগুলো দেখাবা, আমরা ওরকম আর দুই একটা সমস্যার সমাধান করলে মোটামুটি এটা সম্পর্কে একটু ভালো ধারণা চলে আসবে আর কি।